ঠিক আছে। এখানে যেরকম একটা তোমাদের দেওয়া আছে, একটা মিক্সড সিগন্যাল, যেখানে তোমাদের আগে তোমাদের এরকম টাইপের যদি ওয়েভফর্ম দেওয়া হয়, তোমাদের ফার্স্ট কাজ কি হবে? অবশ্যই আগে পুরো ওয়েভফর্মটাকে এক সাইকেল পর্যন্ত ঠিকমতো আঁকা, মানে লেখার ভিতরে ওয়েভফর্মের ইকুয়েশনটা। কারণ এটা যদি ঠিকমতো লিখতে পারো, তখন তুমি এটাকে কি আরএমএস ভ্যালুটা বের করতে পারবে ফর্মুলা ইউজ করে। এবং যেহেতু এটা তোমাদের পিসওয়াইজ ফাংশন, মানে পিসওয়াইজ বলতে এক একটা ইন্টারভ্যালে এক এক রকম, তো এসব বলা হয় পিসওয়াইজ ফাংশন। তো এটা তুমি যদি পুরো সেগমেন্টটা টাইম ধরে ধরে আর কি বিভিন্ন পার্টের জন্য তোমাদেরকে আরএমএস ভ্যালুর জন্য ইন্টিগ্রেট করতে হবে। যদি আমরা এরকম টাইপের এক্সাম্পল দেখি, যেখানে তোমাদের বিভিন্ন ইন্টারভ্যালের জন্য আমাদের বিভিন্ন ফাংশন, যে অ্যাপ্রোপ্রিয়েট ফাংশনটা নিতে হবে। এবার আমরা কিছু জেনারেলাইজড আরএমএস ভ্যালুর ওয়েভফর্ম দেখব। যেমন যদি এটা সাইনুসয়েডাল ওয়েভফর্ম হয়, ঠিক আছে, তাহলে আমাদের ভ্যালুটা আমরা ডিরেক্টলি মনে রাখতে পারি। কারণ তোমাদের হয়তো ক্যালকুলেশনসে ধরো সাইনুসয়েডাল ছাড়া যদি অন্য টাইপের ওয়েভফর্ম হয়, তাহলে অবশ্যই তোমাদেরকে কি ফর্মুলা অ্যাপ্লাই করে বের করতে হবে আরএমএস ভ্যালু। বাট যদি সাইনুসয়েডাল হয়, তাহলে আমরা ডিরেক্টলি মানে এন্ড রেজাল্টটা জানতে পারি। সেটা হলো কি, তোমাদের যদি আমরা একটা সাইনুসয়েডাল ওয়েভফর্ম চিন্তা করি, ধরো একটা কোসাইন কারেন্ট, ধরো im cos ওমেগা t, এটার আরএমএস ভ্যালুটা কি হবে? আমরা যদি ফর্মুলা অ্যাপ্লাই করি যে আরএমএস সমান তো স্কয়ার রুট অফ 1/t ইন্টিগ্রেশন এক সাইকেল পর্যন্ত কারেন্ট স্কয়ার নিতে হবে, তাই তো it স্কয়ার dt। তো এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি, তাহলে আমরা কি পাবো? এখানে আমরা যদি কনস্ট্যান্ট টার্মগুলোকে আলাদা করে দিই, এখানে যেমন im স্কয়ার এবং t, এটাকে আলাদা করে দিলাম এখানে, আর ইন্টিগ্রেশনের ভিতরে থাকবে হলো শুধুমাত্র টাইম ভ্যারিং পার্ট, যেটা হলো cos স্কয়ার ওমেগা t। সেটাকে আবার আমরা কি লিখতে পারি? cos স্কয়ারকে আমরা যেহেতু ইন্টিগ্রেট করতে হবে, এটাকে আমরা লিখব হলো হাফ 1 প্লাস cos 2 ওমেগা t। ট্রিগোনোমেট্রিক এই রিলেশনটাতে আমরা এটাকে রিপ্লেস করতে পারি এখানে, তখন আমাদের জন্য ইন্টিগ্রেট করতে অনেক ইজি হবে। এটা যদি আমরা হাফ ইন্টিগ্রেশনটা করি, তাহলে আমরা পাবো হলো im/√2। ঠিক আছে, তোমরা যদি বসাও, তোমরা দেখবে যে এই কোসাইন পার্টটা আলটিমেটলি 0 আসবে, কারণ ওই 2 ওমেগা t, তো এটা যখন 0 থেকে t রেঞ্জ বসাবো, তো এটা অবশ্যই 0 এসে পড়ে ইন্টিগ্রেশন করার পর। ঠিক আছে, তো আলটিমেটলি আমাদের এখানে im/√2 আসবে। তো এটা হলো একটা জেনারেলাইজড, তার মানে কি আমরা যে কোনো ধরনের সাইনুসয়েডাল ওয়েভফর্ম নিলে আমাদের অলওয়েজ কি সেইটার পিক ভ্যালু ডিভাইডেড বাই √2 আসে, তাই না? যেখানে আমার সাইনুসয়েডাল ওয়েভফর্মটার পিক ভ্যালু হলো im, তো তার আরএমএস ভ্যালুটা আসবে হলো পিক ভ্যালু ডিভাইডেড বাই √2। এটা হলো কি জেনারেলাইজড যে রেজাল্ট আসে। সিমিলার যদি আমাদের ভোল্টেজ ওয়েভফর্ম একটা সাইনুসয়েডাল হয় vm cos ওমেগা t, সেটা আরএমএস ভ্যালু আসবে পিক ভ্যালু বাই √2। ঠিক আছে, তো এখান থেকে আমাদের মনে রাখতে হবে যদি সাইনুসয়েডাল ওয়েভফর্ম হয়, তাহলে অবশ্যই আমাদের সিগন্যালের এন্ড রেজাল্ট হবে এরকম, যেটা আমরা ডিরেক্টলি লিখে দিতে পারি। ঠিক আছে, এখানে তোমাদের আরো দুটো ফর্মুলা আছে, মাঝে মধ্যে হয়তো পরীক্ষায় তোমাদেরকে ক্যালকুলেট করতে বলা হয়। একটা হলো কি ফর্ম ফ্যাক্টর, আর একটা হলো পিক ফ্যাক্টর। তো ফর্ম ফ্যাক্টর হলো তোমাদের আরএমএস ভ্যালু ডিভাইডেড বাই এভারেজ ভ্যালু। ঠিক আছে, তোমাদের যদি একটা ওয়েভফর্ম দেওয়া হয়, সেটা আরএমএস ভ্যালু বের করতে হবে, এভারেজ ভ্যালু বের করতে হবে, তারপর সেটা রেশিওটা নিতে হবে, সেটা হলো তোমাদের ফর্ম ফ্যাক্টর। আর পিক ফ্যাক্টর হলো তোমাদের পিক ভ্যালু ডিভাইডেড বাই আরএমএস ভ্যালু। ঠিক আছে, তো এই দুটো ফর্মুলা দিয়ে আসলে বের করা যায় এই দুটো মানে রেশিও। তোমাদের যদি এরকম একটা ওয়েভফর্ম দেওয়া থাকে, যে এটা এই ওয়েভফর্মটা আমাদের আগের ক্লাসে আমরা দেখেছিলাম, তাই তো, এরকম হাফ রেকটিফাইড সিগন্যাল। এটা টাইম পিরিয়ড ছিল 0 থেকে 2π পর্যন্ত, যেখানে আমার এই ফার্স্ট পোরশনটুকু হলো তোমার sin ওমেগা t। ওমেগাটার ভ্যালু হলো কত জানি 1, কারণ 2π/t। এটা হলো sin t, ফার্স্ট পার্ট 10 sin t, অ্যাকচুয়ালি এটা 10 আসবে, 10 sin t। আর সেকেন্ড পার্টটা হলো তোমার 0, তাই তো, এই পিসওয়াইজ ফাংশনটা। আচ্ছা, তো এটা অলরেডি এর আরএমএস ভ্যালু আমরা বের করেছি। কত আসছিল আমাদের আরএমএস ভ্যালু? আমরা যদি একটু আগের স্লাইডগুলোতে যাই, এখানে আমাদের আরএমএস ভ্যালুটা আসছিল তোমাদের, এটার এভারেজ ভ্যালু কত? এটা আরএমএস ভ্যালু আসছে তোমাদের 5, তাই না? আমরা যদি এটাকে ফুল
0 থেকে 2 পাই পর্যন্ত বের করতে হয়, আমাদের আরএমএস ভ্যালু হবে কি 1/t ইন্টিগ্রেশন ফ্রম 0 থেকে পাই পর্যন্ত নিতে হবে, sin 10 sin t কে স্কয়ার করতে হবে প্লাস পরের পার্টটুকু 0 থেকে 2 পাই পর্যন্ত 0 কে লিখতে হবে। আরএমএস আমাদের এখানে আসলে 5, সো অলরেডি আমরা জানি যে আমাদের এটার আরএমএস টা হলো 5। তো এখানে লেখা আছে তোমাদের যে বি আরএমএস অ্যাকচুয়ালি এটা হলো 5, আর এভারেজটা আমাদেরকে বের করতে হবে কষ্ট করে। সো এভারেজের ফর্মুলা ছিল কি তোমার 0 থেকে পাই পর্যন্ত sin t কে ইন্টিগ্রেট করব প্লাস পাই থেকে 2 পাই পর্যন্ত 0 কে ইন্টিগ্রেট করব ডিভাইডেড বাই 0 থেকে ফুল সাইকেল পর্যন্ত dt কে ইন্টিগ্রেট করব। এটা যদি ঠিকমতো ইন্টিগ্রেশন করো তোমাদের আসবে হলো 10 বাই পাই। সো তখন তোমাদের ফর্ম ফ্যাক্টর হবে কি, ফর্ম ফ্যাক্টর হবে আরএমএস ভ্যালু বাই এভারেজ ভ্যালু। সো আরএমএস হলো 5, এভারেজ হলো 10 বাই পাই, করলে তোমাদের পাই বাই 2 আসে। আর যদি ক্রেস্ট ফ্যাক্টর বা পিক ফ্যাক্টর বের করতে হয় তাহলে উপরে পিক ভ্যালু নিতে হবে। পিক ভ্যালুটা হলো যেহেতু এটার পিক হলো কত 10, সো এখানে আসবে 10 ডিভাইডেড বাই তার আরএমএস ভ্যালু হলো 5, যেটা তোমাদের এখানে আসবে হলো 2। ওকে, সো এটা ছিল তোমাদের আরএমএস এবং এভারেজ ভ্যালু, যেটা একটা এক্সাম্পল আর কি দেখালাম। আমাদের আরো অনেক ধরনের ওয়েভফর্ম পসিবল, তো তোমরা বই দেখবে এখানে অনেক ধরনের তোমাদের ক্যালকুলেশনস আছে, সেগুলো প্র্যাকটিস করবে। আচ্ছা, আমাদের এই পাওয়ারের আরেকটা জিনিস বাকি ছিল, ঠিক আছে? তাহলে তোমাদের এসি ক্যালকুলেশনস এর মানে পার্ট 2 শেষ হবে আর কি, পাওয়ার, অ্যাপারেন্ট পাওয়ার এবং পাওয়ার ফ্যাক্টর। এখন পর্যন্ত আমরা কিন্তু পাওয়ার কি কি শিখে আসছি সেটা একটু জানতে হবে, তারপর আমরা এখানে আসবো। আমরা যদি একটু স্লাইডের শুরুতে যাই, এখানে আমরা পাওয়ারের একটা জিনিস ছিল ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার, যেটা হলো টাইম ভ্যারিং ভি এবং টাইম ভ্যারিং আই কে মাল্টিপ্লাই করে আসে। এটা হলো আমাদের কি টাইম এক্সপ্রেশন। এটাকে আবার আমরা ইন্টিগ্রেট করে এভারেজ ভ্যালু বের করে আসছি কত, এভারেজ পাওয়ার। তো হাফ ভি এম আই cos থিটা পি মাইনাস থিটা আই। এই একই জিনিস আমরা আবার কি ফেজারেও দেখে আসছি, ফেজার কিভাবে আমরা এভারেজ পাওয়ার বের করতে হয়, তাই না? এভারেজ পাওয়ার হলো কি তোমাদের হাফ ইনটু রিয়েল পার্ট অফ ভি আই কনজুগেট, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? এখন এখানে আমাদের আসলে কি ফুল কনসেপ্টটা আসবে। এখানে আমরা কেন হাফ আর রিয়েল পার্ট নিয়েছিলাম, কারণ ওই টাইম ভ্যারিং যে হাফ ভি এ মাইনাস cos থিটা পি মাইনাস থিটা আই পেয়েছিলাম সেটাকে সেটার সাথে মিল রাখার জন্য অ্যাকচুয়ালি কি আমরা হাফ ভি আই কনজুগেট নিয়েছিলাম। তো এখন আমাদের পাওয়ারের বাকি প্রশ্নটুকু যেটা তোমাদেরকে বলা হয়নি তখন সেটাকে আমরা এখানে ডিসকাস করব। সেটা হলো তোমাদের পাওয়ার আসলে কি, এটা টোটাল হলো 3টা পার্ট থাকে। সো আমরা আসলে কি তখন আমরা এভারেজ ভ্যালুটা দেখে আসছি। এখন আমরা সেটার আরেকটা প্রশ্ন হলো কি অ্যাপারেন্ট পাওয়ার। আমরা একটু দেখি এখানে যে আগেরবার আমরা যেটা দেখে আসছিলাম যে আমাদের ভোল্টেজ আর কারেন্টের টাইম ডোমেইন পার্টটা দেখবো এবং তার ফেজার পার্টটাও দেখবো পাওয়ার ক্যালকুলেশনসে। তো একটা ওয়েভফর্ম ধরো, এটা জেনারেল ওয়েভফর্ম, ভোল্টেজ ওয়েভফর্ম হতে পারে কি Vm cos ওমেগা t প্লাস থিটা v, আর এটার করেসপন্ডিং ফেজার কি হবে, ম্যাক পিক ভ্যালু হলো Vm, অ্যাঙ্গেল হলো থিটা v। আর সিমিলারলি কারেন্ট i এর জন্য আমরা লিখতে পারি কি Im cos ওমেগা t প্লাস থিটা i, যেটার পিক ভ্যালু Im, অ্যাঙ্গেল থিটা i হলো আমার ফেজার। এখন এভারেজ পাওয়ারের ফর্মুলা তো আমরা অলরেডি শিখে আসছি কি হাফ Vm Im cos থিটা v মাইনাস থিটা i, ঠিক আছে? এখন এখানে একটু খেয়াল রাখতে হবে যে এখানে আমরা একটু আরএমএস এর কনসেপ্টটাও নিয়ে আসবো। এখানে একটু খেয়াল করি যে আমাদের যে হাফ Vm Im cos থিটা v, প্রথমত আমাদের টাইম এখন পর্যন্ত আমরা বের করে আসছি, এটা হলো আমাদের এভারেজ পাওয়ার হাফ Vm Im cos থিটা v মাইনাস থিটা i, ঠিক আছে? এখন এগুলো তো সবই সাইনুসয়েডাল এক্সপ্রেশন, এবং সাইনুসয়েডাল এক্সপ্রেশনের আরএমএস কি হবে সেটা তো আমরা জানি, তাই না? যে আমাদের যদি এটার পিক ভ্যালু হয় Vm, তাহলে Vt ওয়েভফর্মটার আরএমএস কত হবে? এই ভোল্টেজের আরএমএস হবে হলো Vm বাই √2, তাই না? কারেন্টের আরএমএস হবে Im বাই √2। সো সেখান থেকে আমরা অ্যাকচুয়ালি এখানে লিখতে পারি যে এখানে আসলে এটা কি Vm বাই √2 বাই I তোমাদের এই হাফটা অলরেডি কি এখানে চলে আসছে, আর এরপর হলো cos থিটা v মাইনাস থিটা i। সেখান থেকে তোমাদের
এটা হলো কি, এটাকে লিখতে পারি আমরা VRMS IRMS, এরপর হলো cos থিটা v মাইনাস থিটা i। এই দুইটা পোরশনটার দুটো নাম দেওয়া হয়েছে, এটা হলো আমার একটা পোরশন, এটা হলো আমার আরেকটা পোরশন এভারেজ পাওয়ার। ঠিক আছে, যে এই যে VRMS IRMS এটা হলো তোমাকে একটা নাম দেওয়া হচ্ছে s, এটার নাম হলো আসলে অ্যাপারেন্ট পাওয়ার। ওকে, এটা হলো পাওয়ারের একটা ফর্ম, যে আমাদের সব সময় হয়তো কারেন্ট এবং ভোল্টেজ রেটিং বলা পসিবল হয় না, আমরা হয়তো অনেক মেশিনের রেটিং আমরা বলে দেই এই অ্যাপারেন্ট পাওয়ার দিয়ে। এটা যখন আমরা পরে গিয়ে ট্রান্সফরমার বা ইন্ডাকশন মোটর দেখব, তখন তোমাদেরকে এই জিনিসটা দেখবা যে অনেক সময় এদের গায়ে রেটিং দেওয়া থাকে যে এত ভোল্ট অ্যাম্পিয়ারের ট্রান্সফরমার। ঠিক আছে, আচ্ছা এটা ইউনিটটা জানতে হবে যে অ্যাপারেন্ট পাওয়ারের ইউনিটটা কি। এতক্ষণ পর্যন্ত আমরা যে পাওয়ারটা দেখেছি সেটা ছিল অ্যাভারেজ পাওয়ার, আর এখন আমরা একটা নতুন টার্ম দেখলাম, সেটা হলো অ্যাপারেন্ট পাওয়ার। এই অ্যাপারেন্ট পাওয়ারটা কিন্তু আসলে কি অ্যাভারেজ পাওয়ারের মধ্যেই আছে। যে অ্যাভারেজ পাওয়ার আসলে কি, তোমাদের হাফ VA cos θ v মাইনাস θ i অথবা VRMS IRMS cos θ v মাইনাস θ i। এখানে এই যে VRMS এবং IRMS এর যে প্রোডাক্ট, সেটাই হলো আমার অ্যাপারেন্ট পাওয়ার। আর এই যে কোসাইন অফ দ্য ডিফারেন্স বিটুইন, মানে কোসাইন অফ দি ফেজ ডিফারেন্স, ঠিক আছে, θ v মাইনাস θ i তো আসলে কি ভোল্টেজ এবং কারেন্টের ফেজ ডিফারেন্স, ওদের যে ফেজ সেটা ডিফারেন্স হলো θ v মাইনাস θ i। সো এটা কোসাইনটা হলো আমার পাওয়ার ফ্যাক্টর। ওকে, সো এই দুটো টার্ম তোমাদের জন্য নতুন, সেটা তোমাদের শিখতে হবে। এবং অ্যাপারেন্ট পাওয়ারের ইউনিটটা হলো ভোল্ট অ্যাম্পিয়ার। ভোল্ট অ্যাম্পিয়ার কিভাবে আসছে, এটা হলো ভোল্ট, এটা হলো অ্যাম্পিয়ার, সো এখান থেকে আমরা পাচ্ছি ভোল্ট অ্যাম্পিয়ার। হ্যাঁ বলো, কি কি কোনো কোশ্চেন করলা? আচ্ছা, সো আই হোপ তোমাদের মানে আপাতত আমরা দুটো টার্ম আসলো আমাদের, একটা হলো অ্যাপারেন্ট পাওয়ার আর একটা হলো পাওয়ার ফ্যাক্টর। এরপর আমরা যদি একটু দেখি যে হ্যাঁ, তো এখানে তোমাদের এই রিয়েল পাওয়ারের মধ্যে একটা পার্ট হলো কি VRMS IRMS তো হলো আমার অ্যাপারেন্ট পাওয়ার, এবং cos θ v মাইনাস θ i হলো তোমাদের জন্য পাওয়ার ফ্যাক্টর। এখানে সুন্দর করে দেওয়া আছে। সো আমরা তাহলে পাওয়ারের এক্সপ্রেশনটা কিভাবে লিখতে পারি আমরা, যে এভারেজ পাওয়ার ইকুয়ালস টু অ্যাপারেন্ট পাওয়ার ইনটু পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল, যেটা ঠিক আছে কোসাইন অফ θ v মাইনাস θ i। সেখান থেকে আমাদের পাওয়ার ফ্যাক্টর কি লিখতে পারি, যে পাওয়ার ফ্যাক্টর ইজ অ্যাকচুয়ালি, এই পাওয়ার ফ্যাক্টর হলো আসলে কি কোসাইন অফ θ v মাইনাস θ i ইকুয়ালস টু এই, এটা কি হবে মানে অ্যাকচুয়ালি রিয়েল পাওয়ার বাই অ্যাপারেন্ট পাওয়ার। তোমার যদি কখনো কোনো মেশিন বা কোনো একটা ইনস্ট্রুমেন্টের রিয়েল পাওয়ার এবং অ্যাপারেন্ট পাওয়ার দিয়ে দেওয়া থাকে, সেখান থেকে আমরা পাওয়ার ফ্যাক্টর বের করতে পারি। এখন পাওয়ার ফ্যাক্টর আসলে কি দুই রকম। আমরা যখন কোসাইন θ v মাইনাস θ i করব, এটার দুইটা পার্ট থাকে। একটা হলো তোমার ধরো ওদের ভোল্টেজ ডিফারেন্স হলো ধরো 30 ডিগ্রি, ভোল্টেজ এবং কারেন্টের ওয়েভফর্মের মধ্যে ডিফারেন্স হলো 30 ডিগ্রি। সো আমরা যখন এটা পাওয়ার ফ্যাক্টর বের করব, তখন কি হবে cos 30 ডিগ্রি লিখতে হবে, এবং cos 30 করে আমাদের যেটা আসবে, ঠিক আছে, এটার ভ্যালুটা তোমরা ক্যালকুলেট করবা। যে তোমাদের কিছু ভ্যালু আমি এখনই বলে দেই, কারণ এটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এখানে যদি আমরা cos 30 করি, তাহলে এটা ডেসিমেলে কত আসবে আমাদের? অলমোস্ট 0.86 বা 867, ওকে 0.867 এর মতো আসবে। সো কোসাইন 30 ডিগ্রি করলে 0.867 আসে। আবার এটা হলো কি তোমাদের যদি θ v মাইনাস θ i 30 ডিগ্রি হয়, যেখানে আমার ভোল্টেজটা কি লিডস কারেন্ট, তাই না? এখন উল্টা কিছু তো হতে পারে, আমাদের তো -30 ডিগ্রিও হতে পারে, তাই না? কারণ তোমাদের এমনও হতে পারে যে কারেন্ট লিডস ভোল্টেজ, ঠিক আছে? এরকম সিচুয়েশনে তখনও কি হবে, তখনও কিন্তু তোমাদের পাওয়ার ফ্যাক্টর আসবে কোসাইন অফ -30 ডিগ্রি যদি আমরা করি, তখনও কিন্তু তোমাদের অ্যাকচুয়ালি সেম রেজাল্ট আমরা পাবো 0.867, কারণ কোসাইন অফ +30 -30 আমাদের 0.867 ই দিবে। তো এখানে আসলে তোমাদের তখন একটা জিনিস, আরেকটা জিনিস লাগবে এই পুরো জিনিসটাকে ঠিকমতো ডেসক্রাইব করার জন্য। পাওয়ার ফ্যাক্টরের অ্যাঙ্গেলটা পজিটিভ অ্যাঙ্গেল হলো নাকি নেগেটিভ অ্যাঙ্গেল হলো, সেটা বোঝার জন্য আমরা অলওয়েজ কি পাওয়ার ফ্যাক্টর ইকুয়ালস টু, এটা লেখার পর আরেকটা জিনিস লিখতে হয় লিড বা ল্যাগ। ওকে, লিড বা ল্যাগের কনসেপ্টটা হলো আমাদের পাওয়ার ফ্যাক্টর এটা কি লিডিং নাকি ল্যাগিং, সেটা ডিপেন্ড করবে কারেন্টের উপর, ঠিক আছে? লিড ল্যাগ এটা বলতে হবে আমাদের, এবং এটা হলো আমার
কারেন্টের উপর ডিপেন্ড করবে যে আমার কারেন্ট যে আই সেটা আসলে কি, সেটা যদি লিডিং হয় তাহলে আমরা লিডিং লিখবো, সেটা যদি ল্যাগিং হয় তাহলে আমাদেরকে ল্যাগিং লিখতে হবে। এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। সো ফার্স্টে আমাদের ফার্স্ট পার্টে আমাদের cos 30 ডিগ্রি, তার মানে কি থিটা ভি মাইনাস থিটা আই হলো 30, তার মানে কি ডিফারেন্সটা হলো পজিটিভ। সো তার মানে কারেন্টটা পিছিয়ে আছে। সো এটা হলো 0.867 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। এই বুঝে গেছে, এটা খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট। তোমাদের ফিউচারে যত জায়গায় দেখো তোমরা পাওয়ার ফ্যাক্টর অলওয়েজ দেখবে কি এটার একটা ভ্যালু বলে দেয় এবং এটা লিডিং বা ল্যাগিং বলে দেয়। লিডিং বা ল্যাগিং থেকে আমরা বুঝতে পারি যে কারেন্টের রিলেশনটা, যে 0.867 ল্যাগিং মানে কারেন্ট আসলে ল্যাগ করতেছে। সিমিলারলি এই কেসে আমাদের নেগেটিভ আসছে, তার মানে কি থিটা ভি মাইনাস থিটা আই একটা নেগেটিভ ভ্যালু, তার মানে কারেন্ট আইটা আসলে আগিয়ে আছে আর কি ফার্স্ট আসছে, তার মানে কারেন্ট আইটা হলো লিডিং। কারেন্টের রেসপেক্টে আমাদের বলতে হবে কারেন্ট ইজ লিডিং, ঠিক আছে। সো যখনই আমরা পাওয়ার ফ্যাক্টর বলবো মাথায় রাখতে হবে কি তোমাদের লিড বা ল্যাগ হলো আসলে কারেন্টের জন্য। ওকে, সো এখানে আরো কিছু ফর্মুলা তোমাদের লেখা আছে যে যদি আমরা আরএমএস ভ্যালুতে চিন্তা করি, স্টার্ট করে দিই। আচ্ছা, তাহলে আমাদের ভিআরএমএস টা কি হবে? ভিআরএমএস হলো যদি আমাদের এরকম সাইনুসয়েডাল ওয়েভফর্ম হয়। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল রাখো, এটা ছিল তোমাদের পিক ভ্যালু দিয়ে যদি আমরা ফেজারটা লিখি তাহলে কি পিক ভ্যালু বাই অ্যাঙ্গেল থিটা ভি। যদি আমরা আরএমএস ভ্যালুর ফেজার লিখি তাহলে কি হবে? আরএমএস ভ্যালুর ফেজার হবে ভিআরএমএস অ্যাঙ্গেল থিটা ভি, যেখানে আমার ভিআরএমএস টা হলো কি পিক ভ্যালু ডিভাইডেড বাই √2। ঠিক আছে, সো এই যে একটা সাইনুসয়েডাল এক্সপ্রেশন, এটাকে দুই ভাবে লেখা যেতে পারে, তাই না? এটাকে একটা লেখা যেতে পারে নরমাল ফেজার ভি হিসেবে, যেখানে তার পিক ভ্যালু হলো ভিএম, অ্যাঙ্গেলটা হলো থিটা ভি, অথবা এখানে তাকে লেখা যেতে পারে ভিআরএমএস ফেজার হিসেবে, যেখানে তার এই জায়গাটায় আসবে হলো আরএমএস ভ্যালু, ভিআরএমএস অ্যাঙ্গেলটা হলো থিটা ভি, যেখানে আমার ভিআরএমএস টা অ্যাকচুয়ালি কি পিক ভ্যালু বাই √2 অ্যাঙ্গেল থিটা ভি। সো ফেজার আমার এটাও কিন্তু ফেজার, আবার এটাও কিন্তু ফেজার। সো মাথায় রাখতে হবে ফেজার আসলে দুই ভাবে লেখা যেতে পারে, পিক ভ্যালু দিয়েও লেখা যেতে পারে, আরএমএস ভ্যালু দিয়েও লেখা যেতে পারে। অবশ্যই আমরা ক্লিয়ারলি বলে দিব যে এটা কি নরমাল ভি ফেজার নাকি ভিআরএমএস ফেজার। সো এখানে তোমাদের এই দুইটা যে ভিআরএমএস ফেজার লিখলাম আমরা ভিআরএমএস অ্যাঙ্গেল থিটা ভি দিয়ে, আর আইআরএমএস, এখানে একটু কনফিউশন ক্রিয়েট হতে পারে, কারণ ফেজার যখন বলি আমরা তখন এটাকে বোল্ড লেখাই, মানে বোল্ড লেটার দিয়ে লিখি, আর এগুলোকে আমরা নরমাল কার্লি, ম্যাগনিটিউডটাকে আমরা কার্লি বা আইটালিক ফর্মে লিখি। ঠিক আছে, তো একটু কনফিউশন যাতে না হয় সেজন্য আমাদের একটু খেয়াল রাখতে হবে যে বোল্ড থাকলে এটা আসলে ফেজার, আর বোল্ড না থাকলে সেটা আসলে ম্যাগনিটিউডটা। তো এটা হলো আমাদের ভোল্টেজের আরএমএস ফেজার এবং কারেন্টের আরএমএস ফেজার। এখান থেকে আমাদের অ্যাকচুয়ালি যেটা দেখবো সেটা হলো আমরা যখন ইম্পিডেন্স বের করব, আমাদের ইম্পিডেন্সের ফর্মুলা তো কারেন্ট বাই ভোল্টেজ। সেটাকে আমরা দুই ভাবে বের করতে পারি, একটা হলো আরএমএস দিয়ে বের করতে পারি, অথবা ভিএম আইএম দিয়েও বের করতে পারি, তাই না? মানে নরমাল ভি ফেজার আই ফেজার দিয়েও বের করতে পারি। আমরা যদি ভিআরএমএস আইআরএমএস ফেজার দিয়ে বের করি তখন আমাদের কি ভিআরএমএস আইআরএমএস আসবে অ্যাঙ্গেল থিটা ভি আই মাইনাস থিটা, মানে থিটা ভি মাইনাস থিটা আই হবে, which is the same as যদি আমরা ওদের নরমাল ফেজার দিয়েও বের করি বাই আই। কেন? কারণ তখন আমাদের কি করতে হবে, ভিএম বাই আইএম করতে হবে, অ্যাঙ্গেলটা আসবে কত থিটা ভি মাইনাস থিটা আই, তাই না? যখন আমরা নরমাল ফেজার দিয়ে ওদের ইম্পিডেন্স বের করব তখন কি ভিএম বাই আইএম অ্যাঙ্গেল থিটা ভি মাইনাস থিটা আই হবে, আর যখন আমরা আরএমএস দিয়ে বের করব তখন ভিআরএমএস বাই আইআরএমএস অ্যাঙ্গেল থিটা ভি মাইনাস থিটা আই হবে। এখানে কিন্তু আসলে দুইটাই দে আর ইকুইভ্যালেন্ট। কেন ইকুইভ্যালেন্ট হচ্ছে? কারণ ভিআরএমএস বাই আইআরএমএস কিন্তু অ্যাকচুয়ালি ভিএম বাই আইএম, তাই না? আমরা যখন এটাকে এক্সপ্যান্ড করব, এটাকে এক্সপ্যান্ড করলে কি হবে, আমাদের ভিএম বাই √2 ডিভাইডেড বাই আইএম বাই √2 হবে, যেখানে √2 কাটাকাটি যাবে, আলটিমেটলি কি ভিএম বাই আইএম ই আসবে, তাই না? এই টার্মটা সো অ্যাকচুয়ালি কি আমাদের সেম রেজাল্টই পাচ্ছি আমরা, আমরা আরএমএস দিয়ে বের করি আর নরমাল ফেজার দিয়ে বের করি, ইম্পিডেন্স আসলে কি আনচেঞ্জড থাকে। ওকে, সো এই ছিল তোমাদের অ্যাপারেন্ট পাওয়ার এবং পাওয়ার ফ্যাক্টর। এরপরের স্লাইডটা হলো তোমাদের কমপ্লেক্স পাওয়ার। এটাই তোমাদের আসলে কমপ্লিট পিকচার। এখন পর্যন্ত আমরা পাওয়ার নিয়ে যা যা শিখলাম পুরো কমপ্লিট পিকচারটা হলো তোমাদের আসলে এই কমপ্লেক্স পাওয়ারটা দেখলে আমরা বুঝবো। ঠিক আছে, তো এটা আমরা একটা एग्जांपल দিয়ে বলি। एग्जांपल মানে এখানে ভ্যালুগুলো দেখি যে ধর আমাদের এরকম একটা লোড দেওয়া আছে, লোড যার ইম্পিডেন্স হলো Z এবং তার অ্যাক্রসে আমরা একটা ভোল্টেজ ওয়েভফর্ম দিচ্ছি V, তার অ্যাক্রসে একটা কারেন্ট ফ্লো করবে I।
এটা একটা সিম্পলেস্ট সিনারিও। তো এখানে তোমাদের ধরো আমার যে অ্যাক্রসে যে ভোল্টেজটা ভি ফেজার সেটার ভ্যালুটা ধরো ভিএম অ্যাঙ্গেল থিটা ভি, আর তার থ্রুতে যে কারেন্টটা ফ্লো করবে সেটার ফেজারটা হলো আইএম অ্যাঙ্গেল থিটা আই। মাঝে মধ্যে দেখো তোমাদের কোশ্চেনে এরকম বক্স দিয়ে দেওয়া হয় আর ভোল্টেজ কারেন্ট দেখানো হয়, এখানে আসলে কনফিউজ হওয়ার কিছু নাই। এটা তোমাদের সবচেয়ে মোস্ট সিম্পলেস্ট ওয়েতে একটা লোডকে বোঝানো হচ্ছে, একটা লোড তার অ্যাক্রসের ভোল্টেজ এবং তার থ্রু যে কারেন্টটা যাবে। তো এটার ফেজার গুলো দেওয়া আছে। তো এখন তোমাদের কমপ্লেক্স পাওয়ারটা কি হবে? কমপ্লেক্স পাওয়ার আসলে তোমাদের একটা কম্প্যাক্ট ওয়ে অফ এক্সপ্রেসিং অল দি পাওয়ারস অফ আ লোড, ঠিক আছে? এখানে দেখি আমরা যে নরমালি কমপ্লেক্স পাওয়ারের ফর্মুলাটা আমরা নরমালি এস দিয়ে বুঝাই। এই এস কিন্তু আসলে অ্যাপারেন্ট পাওয়ার, ঠিক আছে? সো অ্যাপারেন্ট কমপ্লেক্স পাওয়ারের মধ্যে কিন্তু আসলে অ্যাপারেন্ট পাওয়ারের ইনফরমেশন গুলো আছে, ওকে? কিছু খেয়াল রাখতে হবে যে বইয়ে তোমাদের আসলে যেভাবে দেখানো হয়েছে একটু কনফিউশন তৈরি হতে পারে। এখানে অ্যাপারেন্ট পাওয়ারকে দেখাচ্ছে তোমার স্মল বা মানে নরমাল এস দিয়ে, আর কমপ্লেক্স পাওয়ারকে দেখাচ্ছে তোমাদের বোল্ড এস দিয়ে। সো একটু কনফিউশন ক্রিয়েট হতে পারে, আমরা আপাতত মানে কমপ্লেক্স পাওয়ারকে বোল্ড এস দিয়ে চিন্তা করব। সো কমপ্লেক্স পাওয়ারের ফর্মুলাটা হলো তোমাদের হাফ ইনটু ভিআই কনজুগেট। ঠিক আছে, এই পার্টটা তোমাদের মেমোরাইজ করতে হবে যে কমপ্লেক্স পাওয়ার ইজ অ্যাকচুয়ালি হাফ ভিআই কনজুগেট। একটু যদি মাথায় রাখো যে এখানে কিন্তু আমরা হাফ ভিআই কনজুগেট আগেও এক জায়গায় করে আসছিলাম যখন আমরা এভারেজ পাওয়ার বের করেছিলাম, তাই না? এভারেজ পাওয়ার যখন বের করেছিলাম তখন আমরা কি হাফ এটা রিয়েল পার্টটা নিয়েছিলাম, রিয়েল পার্ট অফ ভিআই কনজুগেট। আর এখন আমাদের কমপ্লেক্স পাওয়ারে আসছে শুধু হাফ ভিআই কনজুগেট, কোনো রিয়েল ইমাজিনারি পার্ট আলাদা করা হচ্ছে না। একটু পরে জিনিসটা ক্লিয়ার হবে কেন আমরা ফুল পার্টটুকু নিচ্ছি। তো হাফ ভিআই কনজুগেট কে আবার লেখা যায় কি ভিআরএমএস আইআরএমএস কনজুগেট। কেন? কারণ ওই যে তোমাদের ভি ফেজারটা ডিভাইডেড বাই √2 করলে ভিআরএমএস ফেজার হবে, আই ফেজারকে ডিভাইড বাই √2 করলে আইআরএমএস ফেজার হবে। সো এটাকে আমরা নরমাল ফেজার দিয়েও লিখতে পারি, আরএমএস ফেজার দিয়েও লিখতে পারি। আরএমএস লিখলে কিন্তু হাফটা আসবে না, কেন? কারণ এটার মধ্যে কিন্তু তখন √2 করে হাফ চলে গিয়েছে, এটা মাথায় রাখো। সো এটা ছিল তোমাদের কমপ্লেক্স পাওয়ারের ফর্মুলা যে হাফ ভিআই কনজুগেট, যেখানে আমার ভিআরএমএস ফেজার হলো ভি ফেজার বাই √2 ইকুয়ালস টু কি ভিআরএমএস বা অ্যাঙ্গেল থিটা ভি। তো এই জিনিসগুলো তো অলরেডি দেখে আসলাম আমরা। এখন এখানে আমরা এটাকে ফুল ফর্মটা দেখি, যেটাকে যদি আমরা এক্সপ্যান্ড করি, আমরা যদি এই ফেজারটাকে ভাঙি তাহলে কি হবে? তো কমপ্লেক্স পাওয়ারটা আসবে তোমাদের আরএমএস দিয়ে আগে আমরা দেখি, ঠিক আছে? আমরা আরএমএস দিয়ে দেখব, তারপর নরমালি চিন্তা করব। সো ভিআরএমএস আইআরএমএস কনজুগেট হলো অ্যাকচুয়ালি আমার কি ভিআরএমএস হলো আমার ভি ফেজারটাকে আমরা লিখতেছি অ্যাঙ্গেল থিটা ভি, আর তার সাথে আমাদের প্রোডাক্ট হচ্ছে কত আইআরএমএস অ্যাঙ্গেল মাইনাস থিটা আই। কেন? কারণ আমরা কনজুগেট নিচ্ছি। আচ্ছা, এটাকে যদি আমরা ইয়া করি মাল্টিপ্লাই করি তাহলে কি হবে? এই দুইটা ফেজারকে যদি মাল্টিপ্লাই করি আমরা পোলার ফর্মে মাল্টিপ্লিকেশন হবে, তাই না? প্রথমে কি হবে ভিআরএমএস আইআরএমএস মাল্টিপ্লাই হবে, এরপরে তোমাদের অ্যাঙ্গেলটা আসবে কি থিটা ভি যোগ হবে, তাই তো? যোগ হলে থিটা ভি মাইনাস থিটা আই। আচ্ছা, আমি একটু বলি, তোমাদের লাস্ট সিটিতে তোমরা অনেকেই এখানে এরকম একটা ভুল করছো। তোমরা যখন এই দুইটাকে মাল্টিপ্লাই করছো ফেজার, তোমরা ভিআরএমএস প্লাস আইআরএমএস করছো। এটা কেন করছো? তোমাদের তো পোলার ফর্মে তোমরা জানো, বা তোমরা ক্যালকুলেটর ইউজ করলেই পারো। এই দুটো ভ্যালু কি যোগ হবে ভিআরএমএস প্লাস আইআরএমএস? এটা কি হওয়ার কথা? তোমাদের অনেকেই এরকম একটা ভুল করছো, মানে ম্যাক্সিমাম, মানে বলতে গেলে আমি অনেককেই পেয়েছি এরকম যে তোমাদের ধরো এখানে ভিআরএমএস এর ভ্যালু 10, আইআরএমএস এর ভ্যালু 6, দুটোকে যোগ করলে কি 16 হবে? অবশ্যই না, এটা হবে 60 মাল্টিপ্লাই হবে, ম্যাগনিটিউড গুলো মাল্টিপ্লাই হবে, অ্যাঙ্গেল গুলো যোগ বিয়োগ হবে। সো এরকম ভুল আসলে করা যাবে না। তো এখানে তোমাদের এই ছিল তোমাদের অ্যাপারেন্ট পাওয়ারকে যদি আমরা এক্সপ্যান্ড করি তাহলে কি ভিআরএমএস আইআরএমএস প্রোডাক্ট হবে, আর অ্যাঙ্গেলটা হলো থিটা ভি মাইনাস থিটা আই। এখন এটা তো তোমাদের পোলার ফর্মে, তাই না? এটা হলো পোলার ফর্মে লিখলাম। এটাকে ফার্দার যদি আরো এক্সপ্যান্ড করতে হয় তাহলে কি হবে? আমাদের যে কোনো, আমরা যখন মানে তোমরা যখন পোলার ফর্মে লিখেছো, তাই না, যে আর অ্যাঙ্গেল থিটা, এটাকে আসলে আমরা এক্সপ্যান্ড করলে কি হয়? আর cos থিটা প্লাস জে টাইমস আর sin থিটা, তাই না? এভাবে তো আমরা শিখে আসছি যখন আমরা কমপ্লেক্স ক্যালকুলেশন করতাম। সো সেই জিনিসটা মাথায় রেখে আমাদের অ্যাকচুয়ালি দেখো এই ভিআরএমএস আইআরএমএস অ্যাঙ্গেল থিটা ভি মাইনাস থিটা আই কে আমরা লিখতে পারি এই
VRMS IRMS একবার আসবে কি cos আর একবার আসবে প্লাস j sin, এই দুটোর আবার দুটো নাম দেওয়া হয়েছে, এটা একটা টার্ম আর প্লাস j টাইমস এটা আরেকটা টার্ম। এটাকে লেখা হচ্ছে কি, প্রথম পার্টটা হলো p প্লাস j টাইমস পরের পার্টটা হলো q। ওকে, সো প্রথম পার্টটা হলো তোমার রিয়েল পাওয়ার অথবা অ্যাভারেজ পাওয়ার, তাই না? চিন্তা করে দেখো আমাদের অ্যাভারেজ পাওয়ারের ফর্মুলা কি ছিল, হাফ vm im cos theta v minus theta i, অথবা হাফ গুলোকে যদি আমরা rms এর ভিতর নিয়ে নিই তাহলে vrms irms cos theta v minus theta i। সো এটা ছিল আমার রিয়েল বা অ্যাভারেজ পাওয়ার, আর ইমাজিনারি পার্টটা হলো আমার কি রিঅ্যাকটিভ পাওয়ার। সো দিস ইজ দ্য কমপ্লিট পিকচার, যে আমাদের কমপ্লেক্স পাওয়ারের মধ্যে আসলে রিয়েল পাওয়ারও থাকে আবার রিঅ্যাকটিভ পাওয়ারও থাকে। সো আমরা কিন্তু আমরা যখন প্রিভিয়াসলি অ্যাভারেজ পাওয়ার বের করেছিলাম আমরা শুধুমাত্র রিয়েল পার্টটা নিয়েছিলাম, তাই না? মানে আমরা শুধুমাত্র অ্যাভারেজ পাওয়ারটা শিখছিলাম। তো আস্তে আস্তে তোমাদেরকে এই কনসেপ্টটা ইন্ট্রোডিউস করা হলো, একবারে পুরোটা ইন্ট্রোডিউস করা হয় নাই। সো যে কোনো এসি ক্যালকুলেশন আসলে কি তোমাদের কমপ্লেক্স পাওয়ার বের করা যায়। কমপ্লেক্স পাওয়ারে কি আমাদের কম্প্যাক্ট ওয়েতে আমরা রিয়েল এবং রিঅ্যাকটিভ পাওয়ার দুটো কি এক্সপ্রেস করতে পারি, কারণ কমপ্লেক্স পাওয়ার মানে কি পাওয়ারের ভ্যালুটা আসলে কি একটা কমপ্লেক্স ভ্যালু আসবে। তার রিয়েল পার্টটা হলো অ্যাভারেজ পাওয়ার বা রিয়েল পাওয়ার, তার ইমাজিনারি পার্টটা হলো রিঅ্যাকটিভ পাওয়ার। এখন রিয়েল পাওয়ারটা আমরা বুঝি অ্যাকচুয়ালি কি, যে কোনো ওয়ার্ক ডান করলে বা কোনো এলিমেন্টের অ্যাক্রসে যদি আমার এনার্জি ডিসিপেট হয় তাহলে কি সেখানে রিয়েল পাওয়ার থাকবে। আর রিঅ্যাকটিভ পাওয়ারটা তোমাদের জন্য একটু নতুন, এটা হলো তোমার যেই সব মেশিন গুলোতে আমার ফ্লাক্স তৈরি করা লাগে, ঠিক আছে? ফ্লাক্স বলতে তোমার ধরো ট্রান্সফরমার, ইন্ডাক্টর, ঠিক আছে? তো এইসব ম্যাটেরিয়ালে যেখানে তোমাদের ফ্লাক্স তৈরি হয় এইসব ম্যাটেরিয়ালে কি তোমাদের রিঅ্যাকটিভ পাওয়ার অ্যাবসর্ব করে। সো আমরা একটু আগে আমরা আগের ক্লাসে দেখে আসছিলাম যে আমাদের রিয়েল পাওয়ার কি শুধুমাত্র রেজিস্টারের অ্যাক্রসে আসে, তাই না? শুধুমাত্র রেজিস্টারের অ্যাক্রসে রিয়েল পাওয়ার বের হয়, অ্যাভারেজ পাওয়ার বের হয়। এবং ক্যাপাসিটর বা ইন্ডাক্টরের জন্য আমাদের এই পি এর ভ্যালুটা কি জিরো আসে, তাই না? রিয়েল পাওয়ার কিন্তু জিরো এসেছিল, তোমরা একটু মনে করে থাকো। তাহলে কি ওরা কি কোনো পাওয়ার অ্যাবসর্ব করে না? অবশ্যই করে, ওরা হলো রিঅ্যাকটিভ পাওয়ার অ্যাবসর্ব করে, ঠিক আছে? ওদের রিয়েল পাওয়ার জিরো আসে বাট রিঅ্যাকটিভ পাওয়ারটা হলো ওদের জন্য নন জিরো ফর ইন্ডাক্টর, ক্যাপাসিটর, ঠিক আছে? সো আমরা একটা एग्जांपल দেখলে তখন তোমাদের সেখানে দেখবা যে এখানে তোমাদের রিয়েল বা রিঅ্যাকটিভ পাওয়ার নন জিরো আসছে। সো এই জিনিসগুলো তোমাদের আসলে কি জানা খুবই প্রয়োজন, যে এখানে আমাদের আসলে টোটাল, তাহলে আমাদের পুরো জিনিসটা একটা সামারি লাগবে যে আমরা এখন পর্যন্ত তাহলে টোটাল কি দেখলাম, কমপ্লেক্স পাওয়ার দেখলাম। কমপ্লেক্স পাওয়ারের ভিতরে আসলে কি এটার ভিতরে কিন্তু সবকিছু আছে, এটার ভিতরে তোমাদের রিয়েল পাওয়ার আছে, রিঅ্যাকটিভ পাওয়ার আছে, অ্যাপারেন্ট পাওয়ার আছে। আমরা যদি এই তোমার কমপ্লেক্স পাওয়ারটাকে রিয়েল প্লাস ইমাজিনারি পার্ট হিসেবে লিখি তাহলে আমার রিয়েল পার্টটা হলো রিয়েল পাওয়ার বা অ্যাভারেজ পাওয়ার, আর ইমাজিনারি পার্ট হলো রিঅ্যাকটিভ পাওয়ার। এটাকে যদি আমরা পোলার ফর্মে লিখি vrms irms cos theta v minus theta i, সেখানে আমার ম্যাগনিটিউডটা হলো কি অ্যাপারেন্ট পাওয়ার, এবং এই অ্যাঙ্গেলটা হলো কি এটার কোসাইন হলো আমার পাওয়ার ফ্যাক্টর। সো কমপ্লেক্স পাওয়ারের মধ্যে সবকিছু আছে। কমপ্লেক্স পাওয়ারকে যদি আমরা ig ফর্মে লিখি তাহলে এটাকে আমরা রিয়েল প্লাস রিঅ্যাকটিভ পাওয়ার লিখতে পারি। এটাকে যদি আমরা রিঅ্যাকটিভ পোলার ফর্মে লিখি vrms irms অ্যাঙ্গেল theta v minus theta i হিসেবে লিখি, সেখানে আমার এই পার্ট হলো অ্যাপারেন্ট পাওয়ার আর এই পার্টের কোসাইন হলো পাওয়ার ফ্যাক্টর, ঠিক আছে? সো অ্যাকচুয়ালি কমপ্লেক্স পাওয়ারের মধ্যে আসলে টোটাল সব ইনফরমেশন আছে। এটা তোমাদের এখানে একটু লিখে দিই। আচ্ছা, এখানে আরো একটা ফর্ম পসিবল, যদি আমরা একটু এটা বুঝে দেখি যে তোমাদের এই কমপ্লেক্স পাওয়ার বের করার আরো কয়েকটা ফর্মুলা আছে, এটা তোমাদের একটু মেমোরাইজ করবা কারণ ক্যালকুলেশনসে মাঝে মধ্যে লাগে। একটা তো আমরা শিখলাম যে আমাদের কমপ্লেক্স পাওয়ার বের করার ফর্মুলা হলো vrms irms কনজুগেট, অথবা আরেকটা ওয়ে হলো তোমাদের irms এর স্কয়ার টাইমস z ইম্পিডেন্স লিখতে পারি। মানে এক কথা i স্কয়ার r এর মতো চিন্তা করতে পারি, তাই না? আমাদের কি i স্কয়ার r আমরা ডিসি তে শিখে আসছিলাম, আর এখানে হলো i হলো তোমাদের ম্যাগনিটিউড, i rms ম্যাগনিটিউড স্কয়ার টাইমস ইম্পিডেন্স নিতে হবে, অথবা তোমার vrms এর ম্যাগনিটিউডের স্কয়ার ডিভাইডেড বাই ইম্পিডেন্স কনজুগেট নিতে হবে। সো এটা একটু ইম্পর্টেন্ট, এখানে কনজুগেট আসে তাহলে কি তারা ইকুইভ্যালেন্ট হয়। এটা তোমরা একটু বই চেক করে দেখবা, যেখানে আসলে কি কমপ্লেক্স পাওয়ারের তিনটা ফর্ম আছে। একটা হলো যদি আমাদের
কারেন্ট এবং ভোল্টেজ দেওয়া থাকে তাহলে আমরা ভিআরএমএস আইআরএমএস কনজুগেট করব। যদি আমাদের কারেন্ট এবং ইম্পিডেন্স দেওয়া থাকে এটা ইউজ করব, ভোল্টেজ এবং ইম্পিডেন্স দেওয়া থাকলে আমরা এটা ইউজ করব। সো তিনটা ফর্মে তোমাদের জন্য জানা জরুরি। আচ্ছা, এরপর আমরা তাহলে সামারিটা দেখি। এখানে টোটাল তাহলে আমরা যদি সামারি কনক্লুশনে আসি তাহলে আমাদের কমপ্লেক্স পাওয়ার হলো, এটাকে আমরা P প্লাস JQ লিখতে পারি অথবা VRMS IRMS এর কনজুগেট লিখতে পারি। এটাকে আবার ভাঙলে এভাবে লেখা যায়। এখানে অ্যাপারেন্ট পাওয়ার আছে, সেটা হলো আমার VRMS ইনটু IRMS। এটা হলো যদি আমার এখান থেকে বের করতে হয়। আর যদি এই ফর্ম থেকে বের করতে হয় অ্যাপারেন্ট পাওয়ার, তাহলে কি হবে? আমার এটা কি পোলার ফর্মের কি ম্যাগনিটিউডটা না, তার মানে কি এটা অ্যাবসলিউট ভ্যালু। কমপ্লেক্স আইজি ফর্মে যেটা থাকবে সেটা অ্যাবসলিউট ভ্যালু, তার মানে p² + q² √/। এই অ্যাবসলিউট ভ্যালুটাই হলো আমার অ্যাপারেন্ট পাওয়ার। এখানে এই কমপ্লেক্স ভ্যালুটার রিয়েল পার্ট হলো আমার রিয়েল বা এভারেজ পাওয়ার, রিঅ্যাকটিভ পার্টটা হলো তার ইমাজিনারি পার্টটা। তো এটার একটা ওয়ে আমরা তো দেখে আসলাম যে তোমার রিয়েল পার্ট অফ এই কমপ্লেক্স পাওয়ার আর ইমাজিনারি পার্ট অফ কমপ্লেক্স পাওয়ার, যেটাকে আমরা আরো ফার্দার লিখতে পারি কি s cos θ b - θ i, আর এটা হলো s sin θ b - θ i। আর পাওয়ার ফ্যাক্টরের অ্যাঙ্গেলটা আমরা অলরেডি দেখে আসছি, cos θ b - θ i হলো রিয়েল পাওয়ার বাই অ্যাপারেন্ট পাওয়ার। সো এই পুরো এই তোমাদের টেবিলটা খুবই ভালো মতো তোমাদেরকে মনে রাখতে হবে। এই হলো তোমাদের ফাইনাল যে এসি পাওয়ার ক্যালকুলেশনসে যতটুকু যা যা প্রয়োজন পুরো জিনিসটা এই বক্সে তোমাদেরকে আসলে সামারাইজ করে দেওয়া আছে। এখান থেকে আমরা একটা পাওয়ার ট্রায়াঙ্গেল ড্র করতে পারি, ঠিক আছে? এখান থেকে আমরা একটা পাওয়ার ট্রায়াঙ্গেল ড্র করতে পারি যে তোমাদের একটা হলো পাওয়ার, যে আমাদের এই এসটা আসলে কি তোমাদের রিয়েল এবং ইমাজিনারি পার্ট। তো আমরা যদি এরকম এই পাওয়ারটাকে যদি আমরা ভেক্টরে আঁকতে চাই তাহলে কি তার রিয়েল পার্ট ধরো p এখানে, এবং তার রিঅ্যাকটিভ পার্ট যেহেতু jq, তার মানে তার jqটা হবে কি আমাদের পুরোপুরি পারপেন্ডিকুলার আসবে, তাই না? এরকম টাইপের আসবে। সো আমাদের অ্যাকচুয়ালি কি এই ভেক্টরে অ্যাডিশন করতে হবে অ্যাকচুয়ালি, তাই না? যে তোমাদের p + jq হলো রিয়েল পার্ট এখানে আর রিঅ্যাকটিভ পার্টটা এখানে, এবং তাদের যোগফল হলো আমাদের কি কি দিবে কমপ্লেক্স পাওয়ার s দিবে। সো এটাকে তোমার এখানে পাওয়ার ট্রায়াঙ্গেল বলতেছে, যে এখানে আমার রিয়েল পার্টটা হলো তার বেসটা এবং তার হাইটটা হলো রিঅ্যাকটিভ পার্ট, এবং এই যে অ্যাঙ্গেলটা আসছে এই অ্যাঙ্গেলটা হলো কি পাওয়ার ফ্যাক্টরের θ b - θ i। সো একই জিনিসও কিন্তু তোমাদের ইয়ার জন্য পসিবল, ইম্পিডেন্সের জন্য কিন্তু একই জিনিস পসিবল, কারণ ইম্পিডেন্স কি ছিল আমাদের r + jx। সো ইম্পিডেন্সের জন্য কিন্তু এরকম একটা ট্রায়াঙ্গেল আঁকা পসিবল, যেখানে আমাদের ইম্পিডেন্সের রিয়েল পার্টটা হলো বেস, তার jx টা হলো পারপেন্ডিকুলারলি এখানে আসবে, এটা হলো রিয়েল রেজিস্ট্যান্স, এটা হলো রিঅ্যাকট্যান্স, এবং তাদের ভেক্টর অ্যাডিশন আমাকে কি দিবে তোমাদের ইম্পিডেন্স দিয়ে দিবে, তাই না? আর এই অ্যাঙ্গেলটা তোমাদের কি দিবে ইম্পিডেন্সের অ্যাঙ্গেলটা দিয়ে দিবে, এটা ঠিক আছে? সো ঠিক আমাদের আরেকটু জানতে হবে, সেটা হলো আমাদের বুঝে দিচ্ছি। এবার আসি পাওয়ার ফ্যাক্টর। যে পাওয়ার ফ্যাক্টরের কথাটা একটু আমরা এখানে এই ট্রায়াঙ্গেলে পাওয়ার ফ্যাক্টরের কথাটা এখনো আসেনি, তাই না? এখানে আমাদের অ্যাপারেন্ট পাওয়ার আসছে, রিয়েল বা এভারেজ পাওয়ার আসছে, রিঅ্যাকটিভ পাওয়ার আসছে, বাট তোমাদের পাওয়ার ফ্যাক্টরের কোনো কনসেপ্ট এখানে আসে নাই। সো এটাকে আমরা এইভাবে চিন্তা করব যে আমাদের পাওয়ার ফ্যাক্টর কিন্তু আমরা যদিও p + jq দিয়ে লিখি, মাঝে মধ্যে কিন্তু পাওয়ার ফ্যাক্টর কমপ্লেক্স পাওয়ার এরকমও আসতে পারে, p - jq হতে পারে। সো প্লাস মাইনাস দুইটাই কিন্তু পসিবল এখানে। তো এই যে প্লাস মাইনাস jq এটা আসলে আমাকে কি সিগনিফাই করে সেটা তোমাদের জন্য জানাটা খুব প্রয়োজন। যে আমাদের যদি একটা রেজিস্ট্যান্স হয়, ফর রেজিস্ট্যান্স আমাদের এই রিঅ্যাকটিভ পার্টটা 0 আসবে, কারণ রেজিস্ট্যান্সের অ্যাক্রসে শুধুমাত্র রিয়েল পাওয়ার ডিসিপেট হয়, তার রিঅ্যাকটিভ পাওয়ার থাকে না। সো তার জন্য কিউ এর ভ্যালুটা 0। যদি আমাদের একটা ক্যাপাসিটিভ লোড হয় তাহলে কিউটা হবে <0। তো ফর ক্যাপাসিটর ফর রেজিস্টার যদি আমরা ফর আর চিন্তা করি, রেজিস্টারের জন্য আমাদের অবশ্যই কি এটা শুধুমাত্র রিয়েল পার্ট থাকবে, রিঅ্যাকটিভ পার্টটা 0 আসে। ফর ক্যাপাসিটর তোমাদের এই কমপ্লেক্স পাওয়ার আসবে কি p - jq ফর্মে, কেন? কারণ কিউটা হলো নেগেটিভ। আর ফর ইন্ডাক্টর তোমাদের এই অ্যাপারেন্ট পাওয়ারটা আসবে হলো p + jq ফর্মে। সো এখান থেকে আমাদের ইন আ ওয়ে আমরা এই +jq আর -jq থেকে আমরা বুঝতে পারি যে এখানে আসলে কি ইন্ডাক্টর নাকি ক্যাপাসিটিভ, মানে ওভারঅল লোডটা কি ক্যাপাসিটিভ নাকি ইন্ডাকটিভ সেটা আমরা বলতে পারি। এবং এখান থেকে আমাদের
যে পাওয়ার ফ্যাক্টরটা আসে, ধরো পাওয়ার ফ্যাক্টর ধরো cos থিটা v মাইনাস থিটা i, এটা তোমাদের ইয়ার জন্য কি আসবে, যদি রেজিস্টার হয় তাহলে কি অবশ্যই কি তাদের মধ্যে কোনো ফেজ ডিফারেন্স থাকবে না। যখন রেজিস্টার থাকে তখন কিন্তু তোমাদের ভোল্টেজ এবং কারেন্ট ইন ফেজে থাকবে। এটা তোমাদের জন্য খুবই মাথায় মনে রাখতে হবে যে ফর রেজিস্টার ভোল্টেজ এবং কারেন্ট ইন ফেজে থাকবে, তখন তাদের cos থিটা v মাইনাস থিটা i হবে cos 0, যেটার ভ্যালুটা হলো আসলে 1। এর জন্য তখন পাওয়ার ফ্যাক্টরকে বলা হয় ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। আর যখন ক্যাপাসিট্যান্স থাকবে তোমাদের তখন কি এই cos থিটা v মাইনাস থিটা i কে আমরা কি লিখবো, একটা ভ্যালু পাবো আমরা, সেটা হবে একটা সার্টেন ভ্যালু আসবে, এটা কি লিডিং নাকি ল্যাগিং হবে মাথায় রাখতে হবে। ক্যাপাসিটরের জন্য কি হয়, ভোল্টেজ কারেন্টের মধ্যে যদি আমরা রিলেশন দেখি, আমরা কিন্তু আগের ক্লাসে একই দেখে আসছিলাম যে ক্যাপাসিট্যান্সের জন্য আমাদের লোডের অ্যাঙ্গেলটা কি হবে, এটা মাথায় রাখতে হবে যে ক্যাপাসিট্যান্সের জন্য আমাদের ইয়া ছিল এরকম যে আমাদের যদি একটু আগের ক্লাসে আমরা যাই তাহলে তোমাদের জন্য জানতে ক্লিয়ার হবে। আমরা যখন ক্যাপাসিট্যান্সের তোমাদের আরেকটা স্লাইডে আমি দেখিয়ে আসছিলাম যে ক্যাপাসিট্যান্সের ম্যাগনিটিউড এবং আচ্ছা আমরা একটু এখানে ছিলাম আমরা। ওকে, এখানে যেটা বলছিলাম যে ক্যাপাসিট্যান্সের জন্য আসলে কি ভোল্টেজ আগিয়ে থাকবে নাকি কারেন্ট আগিয়ে থাকবে, সেটা জানার জন্য তোমাদের মাথায় রাখতে হবে কি ফর ক্যাপাসিটর তোমাদের কারেন্টটা আমরা এভাবে লিখতে পারি যে কারেন্ট হলো ধরো im, কারেন্ট আইটা হলো তোমাদের কি im অ্যাঙ্গেল এটা i, আর এর ইম্পিডেন্স কি হবে, ইম্পিডেন্স হলো 1 j ওমেগা c, যেটাকে আমরা লিখতে পারি 1 j c অ্যাঙ্গেল -90 ডিগ্রি, এভাবে লেখা যায়। সো সেখান থেকে আমাদের ক্যাপাসিটরের জন্য ভোল্টেজটা কি হবে i ইনটু z, এটা করলে আমরা পাবো কি im বাই ওমেগা c অ্যাঙ্গেল -90 ডিগ্রি। এখান থেকে আমরা বুঝতে পারি যে আমাদের -90 প্লাস থিটা i হবে। এখান থেকে আমরা বুঝতে পারি যে আমাদের ভোল্টেজ যেটা ক্যাপাসিটরের ভোল্টেজটা হলো কি তার কারেন্টের থেকে 90 ডিগ্রি পরে আসে। সো অলওয়েজ কি ক্যাপাসিটর আমার কারেন্টটা আগিয়ে থাকবে, সেখানে পাওয়ার ফ্যাক্টরটা হবে লিডিং। ক্যাপাসিটরের জন্য তোমাদের কারেন্টটা হলো লিডিং, কেন, কারণ কারেন্টের অ্যাঙ্গেল থেকে ভোল্টেজের অ্যাঙ্গেল হলো আরো -90 ডিগ্রি পরে আসে। সো এই জন্য ক্যাপাসিটরের জন্য আমার পাওয়ার ফ্যাক্টর হবে লিডিং, আমাদের দেখো লিডিং লেখা আছে। আর সিমিলারলি ফর ইন্ডাক্টর cos থিটা v মাইনাস থিটা i করলে আমাদের এখানে যে আমরা ভ্যালুটা পাবো সেটা হলো কি এটা পাওয়ার ফ্যাক্টর, এটা ভ্যালুটা হবে ল্যাগিং। সো ইন্ডাকটিভ লোড অলওয়েজ ল্যাগিং হয়, ক্যাপাসিটিভ লোড অলওয়েজ লিডিং হয়, এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা একটু ছোট ছোট দুটো ক্যালকুলেশনস আছে, সেটা আমরা খুবই দ্রুত দেখে ফেলবো, তাহলে কি আমাদের আপাতত এসি পার্টের জন্য পুরো পার্টটুকু শেষ হবে। এখানে যদি আমরা একটা স্যাম্পল প্রবলেম দেখি, তোমাদের একটা লোড দেওয়া আছে, দ্য ভোল্টেজ অ্যাক্রস দ্য লোড ইজ VT সমান 60 cos ওমেগা t minus 10। একটা ভোল্টেজ লোডের অ্যাক্রসে ভোল্টেজ দেওয়া আছে এটা, এবং কারেন্ট থ্রু দ্যাট এলিমেন্ট ইজ IT। এক কথায় তোমাদের কাছে যেটা দেওয়া আছে সেটা হলো এরকম একটা লোড Z, যার অ্যাক্রসের ভোল্টেজটা হলো VT, যার থ্রুতে যে কারেন্টটা ফ্লো করবে সেটা হলো আমাদের কি IT, এবং সেগুলোর সাইনুসয়েডাল এক্সপ্রেশন দেওয়া আছে। চাইলে আমরা সেটা ফেজারও লিখতে পারি, সেটার V ফেজারটা হবে কি 60 অ্যাঙ্গেল -10, তাই না, 60 কোসাইন যেহেতু আছে সো অ্যাঙ্গেল -10, আর কারেন্টটা হবে তোমাদের এটার I ফেজার হবে 1.5 অ্যাঙ্গেল 50 ডিগ্রি, এটাও কোসাইনে আছে, সো আমাকে আর কোনো অ্যাঙ্গেল প্লাস মাইনাস করতে হবে না। এবার বলা হচ্ছে ফাইন্ড দ্য কমপ্লেক্স পাওয়ার এন্ড অ্যাপারেন্ট পাওয়ার। সো কমপ্লেক্স পাওয়ার বের করতে হবে এবং অ্যাপারেন্ট পাওয়ার বের করতে হবে। কিভাবে করব, আচ্ছা এগুলো যদিও পিক ভ্যালুতে বা তোমাদের এখানে আসলে এগুলোকে আরএমএস ভ্যালুতে নিয়ে গিয়েছে, তো আমাকে যদি এটাকে আরএমএস এ কনভার্ট করতে হয় তাহলে কি করতে হবে, আমাকে যদি এটাকে আইআরএমএস ফেজারে লিখতে হয় সিম্পলি এটা ডিভাইড বাই √2 করতে হবে। ভিআরএমএস ফেজারে যদি আমাকে এটা লিখতে হয় 60 ডিভাইড বাই √2 করতে হবে, তাহলে কি তোমাদের এই ভ্যালুগুলো আরএমএস এ চলে আসবে। এখন কমপ্লেক্স পাওয়ার হলো কি ভিআরএমএস আইআরএমএস এর কনজুগেট, দ্যাট মিন্স তোমাদের যে 60 বাই √2 অ্যাঙ্গেল -10 তার সাথে আইআরএমএস এর কনজুগেট নিতে হবে। সো
তার মানে কি তোমাদের এটা কনজুগেট নিলে কি হবে, এটা -60 আসবে। তারপরে দুটোকে মাল্টিপ্লাই করবা, পোলার ফর্মে মাল্টিপ্লাই করলে 45 অ্যাঙ্গেল -60, আর কমপ্লেক্স পাওয়ারের ইউনিট হলো ভোল্ট অ্যাম্পিয়ার, ঠিক আছে, যে ভোল্ট আর অ্যাম্পিয়ার। এটাই হলো আমাদের ফার্স্ট পার্ট, আমরা কমপ্লেক্স পাওয়ারটা বের করলাম। এই কমপ্লেক্স পাওয়ারের মধ্যেই কিন্তু আমাদের আসলে অ্যাপারেন্ট পাওয়ারটা আছে। কোথায় বলো, আমরা যদি এটাকে আইজি ফর্মে না লিখি, আমরা যদি এটাকে পোলার ফর্মে লিখি, এই ভ্যালুটাই হলো আমার কি অ্যাপারেন্ট পাওয়ার। তো এই কমপ্লেক্স পাওয়ারের ম্যাগনিটিউডটাই হলো আমার অ্যাপারেন্ট পাওয়ার 45 ভোল্ট অ্যাম্পিয়ার। সো প্রথম পার্ট আমাদের শেষ। এবার সেকেন্ড পার্টে বলা হচ্ছে রিয়েল এবং রিঅ্যাক্টিভ পাওয়ার বের করো। সো আমরা জাস্ট এটাকে আইজি ফর্মে লিখতে হবে। আমরা যে কমপ্লেক্স পাওয়ার লিখেছি এটাকে আমাদের জাস্ট রিয়েল আর রিঅ্যাক্টিভ পার্টে এক্সপ্রেস করতে হবে। তো একটা হলো কি 45 cos -60 আর একটা 45 j sin -60 করলে আমাদের কি আসে 22.5 - j 38.97। তো এটা যদি আমরা এই ফর্মে লিখি, এটা হলো আমার রিয়েল পাওয়ার, এটা হলো আমার রিঅ্যাক্টিভ পাওয়ার। সো আমার সেকেন্ড পার্টও শেষ। রিয়েল পাওয়ার হলো 22.5 ওয়াট। আচ্ছা, এখন পর্যন্ত তোমাদেরকে ইউনিটটা বলা হয়নি যে রিঅ্যাক্টিভ পাওয়ার আমার এখানে ইউনিটটা কি হবে, -38.97 var, ঠিক আছে। ভারটা হলো আমাদের ইউনিট ফর রিঅ্যাক্টিভ পাওয়ার, এটা একটু তোমাদের মাথায় রাখতে হবে। ফাইনালি তোমাদেরকে বলা হচ্ছে যে ফাইন্ড দ্য পাওয়ার ফ্যাক্টর। আচ্ছা, এখান থেকে আমাদের একটু বলো যে এই যে কিউটা যে নেগেটিভ আসছে এই কথাটার মানে কি। এই কথাটা আমাদের যদি আগের সিনারিওতে আমরা যাই, অবশ্যই এটা তোমার কি ফর ক্যাপাসিটিভ লোড, তাই না? ক্যাপাসিটিভ লোডের জন্যই তো আমার কিউটা নেগেটিভ আসবে, সেটা তোমাদের মাথায় রাখতে হবে। আমাদের কিন্তু এই কেসটা আসছে এখানে। তো পাওয়ার ফ্যাক্টর তখন তোমাদের কি করতে হবে, পাওয়ার ফ্যাক্টর হবে কোসাইন অফ অ্যাঙ্গেল ডিফারেন্স বিটুইন থিটা ভি থিটা আই। তো আমরা যখন এই এস লিখি তখন কিন্তু এটার মধ্যে ভিআরএমএস আইআরএমএস অ্যাঙ্গেল থিটা ভি মাইনাস থিটা আই থাকে। এই অ্যাঙ্গেলটা আমাকে লিখতে হবে কোসাইন অফ -60 করলে cos -60 করলে 0.5। তো পাওয়ার ফ্যাক্টরের দুইটা পার্ট থাকে, একটা হলো তার ভ্যালুটা এটা, আচ্ছা 0.5, আরেকটা হলো তোমার এই ইয়াটা আসবে আমাদের লিডিং নাকি ল্যাগিং। সো মাথায় রাখতে হবে কিউ যেহেতু নেগেটিভ তার মানে এটা আসলে ফর ক্যাপাসিটর এটা লিডিং হবে, তাই না? কারণ কিউ নেগেটিভ আসলে কি তোমার কারেন্ট আসলে আগিয়ে আছে, সো তোমার এটা কারেন্টটা হলো লিডিং। এখন এটা আমাকে একটু বলো যে পাওয়ার ফ্যাক্টরের রেঞ্জ আসলে কত উন্নত হবে, পাওয়ার ফ্যাক্টরটা কত ভ্যালু থেকে কত মধ্যে হতে পারে। পাওয়ার ফ্যাক্টর তোমাদের নরমালি 0 থেকে 1 এর মধ্যে হয়, যেখানে 1 আসবে কখন, যখন আমার থিটা ভি মাইনাস থিটা আই হবে 0, কোনো ফেজ ডিফারেন্স থাকবে না ফর রেজিস্ট্যান্স। আর ফর পিওর ইন্ডাকটেন্স বা ক্যাপাসিট্যান্সের জন্য থিটা ভি মাইনাস থিটা আই আসবে তোমাদের 90 ডিগ্রি, আর এটা আসবে তোমাদের cos 90 হলো 0। সো পাওয়ার ফ্যাক্টর তোমাদের আসলে 0 থেকে 1 এর মধ্যে আসে। আর ফাইনালি তোমাদেরকে বলা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর বের করার পর ফাইন্ড অলসো দ্য লোড ইম্পিডেন্স, মানে জেড। জেড বের করা তো খুবই সহজ, আমাদের ভি দেওয়া আছে আমাদের আই দেওয়া আছে। তো আমরা যদি ভি বাই আই করি আমাদের ইম্পিডেন্স পেয়ে যাব, যেখানে 60 অ্যাঙ্গেল -10 1.5 অ্যাঙ্গেল 50 করলে 40 অ্যাঙ্গেল -60 আসে। সো তার মানে এখান থেকে আমাদের বোঝা যাচ্ছে কি এই লোডটা আসলে কি একটা ক্যাপাসিটিভ লোড বা ক্যাপাসিটেন্স আসে, যেহেতু অ্যাঙ্গেলটা নেগেটিভ। সো পজিটিভ অ্যাঙ্গেল আসে ইন্ডাকটেন্সের জন্য, নেগেটিভ অ্যাঙ্গেল আসে ক্যাপাসিটেন্সের জন্য। আর আমরা এই রিঅ্যাক্টিভ পাওয়ারের সাইন থেকে আমরা আসলে বুঝতে পারবো যে লোডটা আসলে আমাদের ক্যাপাসিটিভ। তোমাদের আজকের জন্য লাস্ট এক্সাম্পল, যেহেতু সময় শেষ, এটা তোমরা একটু বাসায় দেখবা, ঠিক আছে? আমি তোমাদেরকে জাস্ট টু গো থ্রু করার জন্য বলে দিচ্ছি যে এখানে তোমাদের এই প্রবলেমটা কি দেওয়া আছে, একটা লোড দেওয়া আছে জেড, যেটা তোমার 12 কিলো ভোল্ট অ্যাম্পিয়ার ড্রপ করে, একটা পাওয়ার ফ্যাক্টর 0.856 ল্যাগিং ফ্রম 120 ভোল্ট আরএমএস সাইনুসয়েডাল সোর্স। সেখানে তোমাদের পুরো জিনিসটা যদি আঁকতে হয়, একটা 120 ভোল্ট আরএমএস সোর্স আছে, 120 ভোল্ট আরএমএস, আর এখানে তোমাদের এই লোডটা তোমাদের ড্র করতেছে হলো 12 কিলো ভোল্ট অ্যাম্পিয়ার, মানে তোমাদেরকে আসলে কি অ্যাপারেন্ট পাওয়ার দিয়ে দেওয়া হচ্ছে, এটা হলো তোমাদের অ্যাপারেন্ট পাওয়ার। সো এবং পাওয়ার ফ্যাক্টরও দিয়ে দেওয়া আছে, তোমাদেরকে বের করতে হবে এভারেজ এবং রিঅ্যাক্টিভ পাওয়ার, মানে রিয়েল এবং রিঅ্যাক্টিভ পাওয়ার। সো আমাদেরকে যদি পাওয়ার ফ্যাক্টর বলে দেয় এবং অ্যাপারেন্ট পাওয়ার দিয়ে দেয়, আমরা সেখান থেকে ফর্মুলা জানি, আমাদের রিয়েল পাওয়ার হলো কি অ্যাপারেন্ট পাওয়ার ইনটু পাওয়ার ফ্যাক্টর, সেটাতে আমরা জাস্ট গুণ করব, তাইলে আমাদের রিয়েল পাওয়ার পেয়ে যাব। সিমিলারলি আমাদেরকে রিঅ্যাক্টিভ পাওয়ার বের করতে হবে। সো রিঅ্যাক্টিভ পাওয়ারটা আসলে কি, রিঅ্যাক্টিভ পাওয়ারটা তোমাদের এখানে রিঅ্যাক্টিভ পাওয়ার হলো অ্যাপারেন্ট পাওয়ার sin থিটা। তো আমরা যদি cos থিটা জেনে সেখানে আমরা sin থিটা বের করতে পারবো না। তো তোমাদের এই জিনিসটা এখানে সুন্দর মতো করে দেওয়া আছে, তোমরা একটু ঠান্ডা মাথায় বাসায় প্র্যাকটিস এই জিনিসটা দেখবা। তো তোমাদের এখানে রিঅ্যাক্টিভ পাওয়ার হলো অ্যাপারেন্ট পাওয়ার sin থিটা,
সেটা সুন্দর মতো এখানে বের করা আছে। এরপরে তোমাদেরকে বের করতে বলা হচ্ছে পিক কারেন্ট কত হবে। সো পিক কারেন্টের জন্য আমাদের আসলে কি কারেন্ট বের করতে হবে। সো আমরা যেহেতু কমপ্লেক্স পাওয়ার বের করতে পারবো, সেখান থেকে তোমাদের কি আইআরএমএস কনজুগেট বের করা যাবে, সেখান থেকে আমাদের আইআরএমএস বের করা যাবে, আইআরএমএস থেকে আমাদের পিক ভ্যালু বের করা যাবে। আর লাস্টে হলো লোড ইম্পিডেন্স। লোড ইম্পিডেন্স হলো ভিআরএমএস বাই আইআরএমএস। সো এই ক্যালকুলেশন তোমরা একটু ঠান্ডা মাথায় বাসায় দেখবা। ওকে, আমি তোমাদেরকে লাস্ট ক্লাসে একটু এই জিনিসটা রিপিট করব। আপাতত তোমাদের ফর নাও এসি পার্ট তোমাদের শেষ, ঠিক আছে? তোমাদের লাস্ট আগামী দিন আমি ফেজের ক্যালকুলেশন শুরু করব। আর যদি কোনো কোশ্চেন থাকে করতে পারো। তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। ওকে, এখানে তোমাদের আপাতত এসি ক্যালকুলেশনস এতটুকু পর্যন্তই। এটা আরেকটা ছোট পার্ট বাকি, সেটা আমরা আগামী দিন দেখব। সেটা হলো কি তোমাদের ফেজের ডায়াগ্রাম। ফেজের ডায়াগ্রামটা তোমাদের শেখানো বাকি, এটা আমরা নেক্সট দিন শিখব। আপাতত তোমাদের এসি ক্যালকুলেশনস আমরা এই আরএমএস ভ্যালু, এভারেজ ভ্যালু এবং পাওয়ার ক্যালকুলেশনস দেখলাম, এবং কিভাবে আমরা নোড, মেশ, সুপারপজিশন এগুলো এসি তে করতে হয়, এই জিনিসগুলো আমরা এসি ক্যালকুলেশনস শিখলাম। আর কোনো কোশ্চেন আছে? আর কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, না হলে তোমাদের এই পর্যন্ত তোমাদের আপাতত এই এসি ক্যালকুলেশনস গুলো শেষ। ওকে, শুধু বাকি থাকবে তোমাদের ফেজের ডায়াগ্রাম, যেটা আমরা আগামী দিন শেষ করব। সো আর যদি কোনো কোশ্চেন না থাকে, আমি তোমাদের এই স্লাইডটা অলরেডি আপলোড করে দিয়েছি। সবাইকে তাহলে খোদা হাফেজ।